ওয়েলকাম ব্যাক টু সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা ক্লাস 12-এর একদম ফার্স্ট ক্লাস শুরু করছি। ক্লাস 12-এর যে সিলেবাস, সেখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে স্থির তড়িৎ। এবং এই স্থির তড়িতের আমরা যদি টোটাল কনসেপ্ট ম্যাপ দেখি তাহলে কি কি আছে সেই বিষয়গুলো একটু দেখে নিতে পারো। যেমন প্রথমে হচ্ছে আমরা পড়ব স্থির তড়িতের প্রাথমিক ঘটনাগুলি, মানে একদম এলিমেন্টারি কিছু ফেনোমেনা আছে প্রথম চ্যাপ্টারটা। সেখান থেকে যেগুলো বিশেষ বিশেষ পয়েন্ট আছে আমি তোমাদের আলোচনা করে দেবো। এটা আজকের ক্লাসে এই প্রথম চ্যাপ্টার থেকে আলোচনা করব। এছাড়া বাদবাকি কী রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। যেমন কুলম্বের সূত্র রয়েছে, এছাড়া তড়িৎ ক্ষেত্র রয়েছে, গাউসের উপপাদ্য রয়েছে, তড়িৎ দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামকের জন্য তড়িৎ বিভব আর তড়িৎ স্থিতিশক্তি, এদের মধ্যে রিলেশন। এখানে রয়েছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, স্থির তড়িৎ বিভিন্ন যন্ত্রাবলী, এছাড়া রয়েছে ধারক এবং ধারকত্ব। তো পর্যায়ক্রমিকভাবে আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো পড়ব। তোমরা সঙ্গে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অন করে রাখো, তাহলে নিয়মিত ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো করে রাখো। তো চলো শুরু করবো। আজকে প্রথমেই আমরা স্থির তড়িৎ যে প্রাথমিক ঘটনা, এটা পড়তে গেলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে কি তড়িৎ আধানটা কী জিনিস। তো তড়িৎ আধান সম্পর্কে আমি কিছু বিষয় আলোচনা করব, এইগুলো একটু ভালো করে শুনে রাখো, তাহলে এখান থেকে তোমাদের তো মেনলি এমসিকিউ কোয়েশ্চেন আসবে, তাই বুঝতে হবে, বুঝে রাখতে হবে। ডিটেলস মুখস্থ করার মতো তেমন কিছু নেই। এবং প্রত্যেকটা টপিকের পরে এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আজকে আলোচনা করব। তড়িৎ আধানের ধর্ম যদি আমরা দেখি তাহলে প্রথম যে পয়েন্টটা তোমরা দেখছো, ভরের মতোই কোনো বস্তুর আধান একটি মৌলিক এবং স্বকীয় ধর্ম। তড়িৎ আধান একটি স্কেলার রাশি, অর্থাৎ ভর যেমন একটা পদার্থের মৌলিক ধর্ম, এবং এটা কিন্তু মানে পদার্থের একটা নিজস্ব ধর্ম, ইন্ট্রিনসিক প্রপার্টি, এবং এটা একটা স্কেলার রাশি। তড়িৎ আধান সর্বদা একটি স্কেলার রাশি হয়। তড়িৎ আধান এটা দু রকমের হয়। কীরকম? ধরো একটি পদার্থ রয়েছে এবং আমরা যদি সেটাকে পরমাণু আকারে ভাবি তাহলে পরমাণু দুটি অংশ থাকে। একটি অংশ হচ্ছে নিউক্লিয়াস আর তার বাইরে থাকে ইলেকট্রন। এখন এটা মনে রাখবে, যখন মানে একটা পরমাণু অবস্থায় থাকে, পরমাণুর মধ্যে যতগুলো নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। এবং এক একটা প্রোটনের যদি আমরা আধান দেখি তাহলে একটা ইলেকট্রনের আধানের সমান এবং বিপরীত। যেমন একটি ইলেকট্রনের আধান -1.6 × 10⁻⁻⁻⁹ কুলম, এটা হচ্ছে একটা ইলেকট্রনের আধানের মান। তাহলে একটা প্রোটনের আধান কত হবে? একটা প্রোটনের আধান সেম এই মানটাই হবে, কিন্তু প্লাস হবে। এখন কোনো একটি পদার্থের মধ্যে তার একটা পরমাণু থাকে না, সেখানে কোটি কোটি পরমাণু থাকে। তো এখন এই পদার্থটি কখন সেটা আধানগ্রস্ত হয়, মানে কখনো ধনাত্মক আধানগ্রস্ত, কখনো ঋণাত্মক আধানগ্রস্ত হয়। কিভাবে হয়? অ্যাকচুয়ালি এটা যে অসংখ্য পরমাণু দ্বারা গঠিত হয়, এই পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন যদি গিয়ে একটা পরমাণু, এরকম দুটো আমি পদার্থ নিলাম, এটা একটা এটা একটা, এখন এখান থেকে যদি কিছু ইলেকট্রন গিয়ে এই পদার্থের উপরে জমা হয়, তাহলে এই যে আমি ধরলাম এটাকে এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম, তাহলে এ থেকে কিছু ইলেকট্রন বিতে জমা হলো। তাহলে বি কি হলো? ইলেকট্রন বেশি, এখানে ইলেকট্রনের আধিক্য দেখা দিল, ফলে এই বি কি হয়ে যাবে? বি হয়ে যাবে ঋণাত্মক তড়িৎগ্রস্ত। যেহেতু এ থেকে কিছু ইলেকট্রন চলে গেছে, তাই এ হয়ে যাবে ধনাত্মক তড়িৎগ্রস্ত। এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই,
যে ধনাত্মক হয়েছে মানে এর ওপরে কোথাও থেকে কিছু প্রোটন এসে জমা হয়েছে এমন ভাবার কিছু নেই, কারণ প্রোটন সবসময় নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাই প্রোটন কিন্তু বের হয় না। যে কথাগুলো বলছি মনে রেখো, দেখবে এমসিকিউ কোশ্চেনের মধ্যে এগুলো কাজে আসবে তোমাদের। তাহলে ইলেকট্রনগুলো জমা হচ্ছে যেখানে, সেই পদার্থটা নেগেটিভ হচ্ছে, যেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেটা পজিটিভ হচ্ছে। এইভাবে একটা ধনাত্মক আধান এবং একটা ঋণাত্মক আধান কিন্তু তৈরি হচ্ছে। এবার আমরা আসছি পরের পয়েন্টে। বিষম আধান মানে আনলাইক চার্জ, দুটো যদি আলাদা আলাদা হয়, বিষম আধান পরস্পরকে আকর্ষণ করে, সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। ধরো একটি আধান প্লাস আর একটি আধান মাইনাস, তাহলে এরা কি করবে? এরা একে অপরকে আকর্ষণ করবে। কিন্তু যদি দুটোই লাইক চার্জ হয়, মানে এটাও প্লাস আবার এটাও ধরো প্লাস, অথবা দুটোই মনে করো মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে সেক্ষেত্রে কী হবে? এরা কিন্তু বিকর্ষণ করবে। অর্থাৎ লাইক চার্জ যারা তারা রিপিল করে, আর আনলাইক চার্জ অ্যাট্রাক্ট টু ইচ আদার। আমরা পরের পয়েন্ট নিয়ে আলোচনা করি। এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ হতে পারে বিকর্ষণ হতে পারে, এটা এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ব্যস্ত বর্গের সূত্র মেনে চলে। এই যে দুটো আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে সেটা ব্যস্ত বর্গের সূত্র, মানে এদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে আধানকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, কিন্তু এটা এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হতে পারে। মানে কোনো একটি বস্তুর উপরে আমি ধরলাম কিছু সংখ্যক ঋণাত্মক আধান তৈরি হয়েছে, অথবা কোনো একটি বস্তু ধনাত্মক আধানে আহিত হয়েছে। তার মানে এমন নয় যে এই আধানটা নতুন করে তৈরি হয়েছে, না, অ্যাকচুয়ালি হয়েছে কি, যে কোনো একটি পদার্থ থেকে কিছু ইলেকট্রন এসে এখানে জমা হয়েছে, তাই এটা নেগেটিভ হয়েছে, আর যেহেতু ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেছে তাই এটা পজিটিভ হয়েছে। তাই বলছে আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয়। মানে কোনো একটি বিচ্ছিন্ন সংস্থার মোট আধান সর্বদা অপরিবর্তিত থাকে। আমরা যদি এই দুটোকে নিয়ে একটি আইসোলেটেড সিস্টেম ভাবি, এটাকে নিয়ে একটা আইসোলেটেড সিস্টেম ভাবি, তাহলে দেখা যাবে কি যে একটা থেকে আধান গিয়েছে আর একটার উপরে জমা হয়েছে। এক্ষেত্রে এই টোটাল সংস্থার মোট আধান কিন্তু সংরক্ষিত আছে, অর্থাৎ কোনো রকম কমেও নি বাড়েও নি। আমরা পরবর্তী নেক্সট যে পয়েন্টটা রয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে তড়িৎ আধানের কোয়ান্টায়ন। ইলেকট্রিক চার্জ ইজ কোয়ান্টাইজড। তড়িৎ আধান কোয়ান্টাইজড হয়, এই ব্যাপারটা একটু আলোচনা করি তোমাদের সঙ্গে। মনে করো কি বলছে, তড়িৎ আধান, এটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে, তাই এটা ভালো করে একটু বুঝে নাও। তড়িৎ আধান কোয়ান্টাইজড, ব্যাপারটা কি? ধরো কোনো একটি বস্তুর আমি ধরলাম যে মোট আধান হচ্ছে কিউ, তাহলে কিউ যে আধানটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি এরকম হয় প্লাস মাইনাস এন ইন্টু ই। এটাই হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন থিওরি। এখানে এন কি? এন হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 ইত্যাদি হতে পারে। এন এর মান হবে, এন হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কি হতে পারে? n ইকুয়াল টু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, কিন্তু n কখনোই n ইকুয়াল টু 1.7 বা n ইকুয়াল টু 5.3 এইরকম ভগ্নাংশে কিন্তু হবে না। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে বলছে আধানের কোয়ান্টাইজড বা কোয়ান্টাইজেশন থিওরি। ধরো বলা হলো যে কোনো একটা পদার্থের মধ্যে আধান রয়েছে, কত আধান রয়েছে বলা হলো 1.6
ই। এটা কি সম্ভব বলো? অ্যান্সার হবে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ হচ্ছে আধান কখনোই এই ই এর ভগ্নাংশ আকারে হবে না, হয় 1 হবে, 2 হবে, না 3 হবে, এরকম পূর্ণ সংখ্যায় হবে, কিন্তু কখনো ভগ্নাংশে হবে না। সুতরাং এটা সম্ভব নয়। এরকম উদাহরণ ধরো দিল যে ধরো 4টে অপশান দিয়ে দিল, দিয়ে বললো যে কোন অপশানটি সঠিক নয়। ধরো একটা বললো যে কোনো একটি পদার্থের আধান হয়তো বললো 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। তারপরে হয়তো বললো 4.8 ইন্টু 10⁻⁻, হয়তো বললো যে 18 কুলম, অথবা বললো যে মনে করো 9.6 ইন্টু 10⁻⁻18 কুলম। আবার হয়তো বললো যে 5.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, তো এখন বলছি এইগুলোর মধ্যে কোনটি হতে পারে না। তাহলে কি করে বুঝবে কোনটি হতে পারে না? তাহলে একটা ইলেকট্রনের চার্জ তো তুমি জানো, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। তাহলে এর পূর্ণ সংখ্যার গুণিতক যেটা হবে সেটা সম্ভব, যেটা হবে না সেটা সম্ভব নয়। দেখো 3.2, এটা 1.6 এর ডবল। আবার 4.8, এটা 1.6, মানে 3 × 48, 3 গুণ। 6 × 96, মানে এটা হচ্ছে 6 গুণ, মানে 6 তাহলে পূর্ণ সংখ্যা। কিন্তু 5.6 এটা কিন্তু 3, মানে 16 দোকানে 32, 3 × 48, 4 × 64, মানে 1.6 এর পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে না। তাহলে বুঝতে হবে যে এই অপশানটাই আমাদের সঠিক অপশান, যেটা সম্ভব নয়। এই অপশনটা সম্ভব নয়। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট পয়েন্ট দেখি কি আছে। আচ্ছা, 7 নম্বর পয়েন্ট দেখো, তড়িৎ আধানের যোগ, অর্থাৎ কোনো বস্তুর মোট আধান তার বিভিন্ন অংশে নিহিত পৃথক পৃথক আধানগুলোর বীজগাণিতিক সমষ্টি। ধরো একটি বড় একটি বস্তু রয়েছে, এখানে হয়তো Q1 আধান রয়েছে, এখানে হয়তো Q2 আধান রয়েছে, এখানে হয়তো -Q3 আধান রয়েছে, এখানে হয়তো -Q4 আধান রয়েছে। তাহলে টোটাল আধান কত হবে? বলছি এটা বীজগাণিতিক যোগফলের সঙ্গে টোটাল আধান হবে Q1 প্লাস Q2 মাইনাস Q3 মাইনাস Q4, এই যে বীজগাণিতিক যোগফলের সঙ্গে সমান হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছি, তড়িৎ আধান আপেক্ষিকভাবে অপরিবর্তনীয়, অর্থাৎ রিলেটিভিটির যে থিওরি, এই রিলেটিভিটির থিওরি অনুসারে কিন্তু তড়িৎ আধান চলে না। অর্থাৎ আপেক্ষিকতাবাদ বা রিলেটিভিস্টিক যে থিওরি, সেটা অনুসারে ইলেকট্রিক চার্জ ইনভ্যারিয়েন্ট। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা আধান যদি গতিশীল থাকে তাহলে তার মান যা হবে, আধানটা যদি স্থির থাকে তার মানটাও তাই হবে। অর্থাৎ কিউ স্থির অবস্থায় যা হবে, কিউ গতিশীল অবস্থাতেও তাই হবে। এটাকে বলছে রিলেটিভিস্টিক্যালি ইনভ্যারিয়েন্ট। তখন একটা আধান গতিশীল হলে তার মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। যেমনটা ভর গতিশীল হলে কিন্তু তার মান চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে তোমরা রিলেটিভিস্টিক থিওরি যদি কেউ জেনে থাকো তাহলে দেখবে ভরের ফর্মুলাটা হচ্ছে এইরকম হয়, m = m0/√1 আমি এখানে লিখছি m = m0/√1 v²/c²। অর্থাৎ এই যে থিওরি অনুসারে ভর চলে, অর্থাৎ গতিবেগের সঙ্গে কিন্তু ভর চেঞ্জ হয়, কিন্তু ইলেকট্রিক চার্জ কিন্তু চেঞ্জ হয় না, এটা মনে রাখবে।
পরের পয়েন্ট, সমান এবং বিপরীত আধান দুটি, সমান এবং বিপরীতধর্মী আধান মানে দুটি আধানের সংযোগের ফলে মোট আধান শূন্য হয়। ধরো একটি চার্জ হচ্ছে প্লাস কিউ আর একটি চার্জ হচ্ছে মাইনাস কিউ, এই দুটি আধান হচ্ছে একটা আর একটা সমান এবং বিপরীত, এই দুটোকে যদি যোগ করো তাহলে টোটাল চার্জ কত হবে? টোটাল চার্জ হবে 0। আধানের স্থানান্তর হওয়া সম্ভব, অনাহিত বস্তু এই কারণেই আহিত হয়। আধানের স্থানান্তর সম্ভব মানে একটা আধানকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, আর এই জন্যই একটা আনচার্জ বস্তু রয়েছে, ধর এখানে একটা আনচার্জ বস্তু রয়েছে, আমরা যদি কিছু ইলেকট্রন এনে এখানে জমা করতে পারি তাহলে এটা চার্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা কোনো একটা আনচার্জ বস্তুকে আমরা চার্জ করতে পারি, ঠিক আছে। এবার আমরা আরেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, স্থির তড়িৎ শ্রেণী। এই শ্রেণীটা, এটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ শ্রেণী। কি বলা হচ্ছে এটা? স্থির তড়িৎ শ্রেণী। এই শ্রেণীটা অ্যাকচুয়ালি আমাদেরকে মুখস্থ করতে হবে, মুখস্থ করতে পারলে খুব ভালো হয়। কারণ হচ্ছে এটা আমাদের কি কাজে আসবে সেটা আগে দেখো। আমরা কি করি, ঘর্ষণের দ্বারা একটা বস্তুকে তড়িৎগ্রস্ত করতে পারি। দুটো বস্তুর মধ্যে যদি ঘষা হয়, ধরো আমি এটা একটা ধরলাম প্লাস্টিকের জিনিস রয়েছে, চিরুনি রয়েছে, তাকে যদি আমি এরকম পশম বা রেশম দিয়ে ঘষতে থাকি তাহলে এই বস্তুটা তড়িৎগ্রস্ত হয়ে যাবে, পাশাপাশি যেটা দিয়ে ঘষছি সেটাও তড়িৎগ্রস্ত হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি হয়, একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। মনে করো এটা একটি কাঁচ দণ্ড নিলাম, ঠিক আছে, আর এটাকে আমি একটা পশম দিয়ে ঘষছি, কাঁচ দণ্ডটাকে পশম দিয়ে ঘষছি। এখানে কি হবে, একটি পজিটিভ হবে একটি নেগেটিভ হবে। এই শ্রেণীর গুরুত্ব হচ্ছে কোনটি পজিটিভ হবে আর কোনটি নেগেটিভ হবে সেটা জানা। তো এই শ্রেণীতে যে প্রথমে আছে, তবে 1 থেকে 13 পর্যন্ত সিরিয়াল রয়েছে, তো এই শ্রেণীতে যে প্রথমে রয়েছে সেটা দিয়ে যদি পরের বস্তুটাকে ঘষা যায় তাহলে প্রথমের যে বস্তুটা রয়েছে সেটা পজিটিভ হবে আর পরেরটা নেগেটিভ হবে। যেমন উদাহরণস্বরূপ বলছি, মনে করো এখানে রয়েছে কি পশম, তাহলে পশম দিয়ে যদি তুমি মনে করো কাঁচকে ঘষলে, এই পশম দিয়ে কাঁচকে ঘষলে, তাহলে প্রথমে তো পশম রয়েছে, এটা পজিটিভ হবে আর কাঁচটা হবে নেগেটিভ। এবারে মনে করো তুমি কাঁচকে রেশম দিয়ে ঘষলে, দেখো কাঁচ আছে কত 3 নম্বরে, রেশম আছে কোথায় 9 নম্বরে, তাহলে কাঁচ অনেকটাই উপরে, একটার উপরে হলেই সাধারণত সেটা হবে পজিটিভ হবে। তাহলে এই ক্ষেত্রে কাঁচটা কি হবে, কাঁচটা হবে পজিটিভ আর রেশম হবে নেগেটিভ। এখানে গন্ধক, এভোনাইট, সেলুলার, এই সেলুলারটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের যে চিরুনি ব্যবহার করি সেই চিরুনিগুলো সেলুলারের তৈরি হয়, ঠিক আছে। তো চিরুনি মানে অ্যাকচুয়ালি তাহলে বুঝতেই পারছো সেলুলয়েড সবার নিচে আছে, তার মানে সেলুলয়েডকে যা দিয়েই ঘষো, সেলুলয়েডকে আমরা যে কোনো জিনিস দিয়েই ঘষি মানে এইগুলোর মধ্যে, তাহলে সেলুলোয়েস কি হবে, সেলুলোয়েস কিন্তু সবসময় নেগেটিভ হবে, অর্থাৎ ঋণাত্মক তড়িৎগ্রস্ত হবে। আর পশম দিয়ে তুমি যাকেই ঘষো পশম পজিটিভ হবে। তো এখন এই শ্রেণীটা একটু মনে রাখতে হবে, পশম, ফ্লানেল, কাঁচ, কাঠ, ধাতব পদার্থ, গালা, কাগজ, রাবার, রেশম, গন্ধক, এভোনাইট, অ্যাম্বার, সেলুলয়েড। এবার আমরা কিছু প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব, ওকে। আচ্ছা দেখো এই কোশ্চেনটা দেখো কি আছে, পশম দিয়ে এভোনাইটকে ঘষলে এভোনাইটে কি তড়িৎ হবে, তাহলে পশম সবসময় পজিটিভ, হ্যাঁ, তাহলে এভোনাইট হবে নেগেটিভ, বুঝতে পারছো। তাহলে ওই শ্রেণীটার গুরুত্বটা কতটা। এরপরে দেখো 2 নম্বরের কোয়েশ্চেন কি বলছে,
একটি কাঁচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচদণ্ডটি ধনাত্মক আধানে আহিত হয়, এর কারণ। আচ্ছা, একটা কাঁচদণ্ড রয়েছে, এটিকে সিল্ক দিয়ে ঘষা হলো। সিল্ক মানে সিল্ক দিয়ে ঘষলে কাঁচদণ্ডটি ধনাত্মক হয়। সিল্ক মানে হচ্ছে তোমার পশম, সিল্ক মানে হচ্ছে রেশম। তাহলে কাঁচদণ্ডটি ধনাত্মক হয়। এই ধনাত্মক হলো মানে কি, এখান থেকে কিছু ইলেকট্রন এই সিল্কের উপর চলে গেছে, কাঁচদণ্ড থেকে কিছু ইলেকট্রন সিল্কে এসেছে। তাহলে এখানে দেখো কোন অপশানটা ঠিক হবে, কাঁচদণ্ড থেকে কিছু ইলেকট্রন সিল্কে যায়, মানে অপশান যে সি এরটা রয়েছে সেটাই কিন্তু সঠিক হবে। এবার 3-এরটা দেখো কি আছে, একটি ধনাত্মক তড়িদাহিত কাঁচদণ্ড একটা ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে এবং তারপর বিকর্ষণ করে। তাহলে ঝুলন্ত বস্তুটি কীরকম হবে, মানে একটি কাঁচদণ্ড আছে আর একটা মনে করো ঝুলন্ত বস্তু রয়েছে। এটা একটা ঝুলন্ত বস্তু রয়েছে, এটা একটা কাঁচদণ্ড রয়েছে। এই কাঁচদণ্ড কী করলো, একে প্রথমে আকর্ষণ করলো এবং তারপরে বিকর্ষণ করলো। এটা কেন হয় সেটা আগে জানতে হবে। যখন আকর্ষণ করলো, আকর্ষণ করার পরে কাঁচদণ্ডের সঙ্গে ওটা ঠেকে গেল এবং কাঁচদণ্ডের যে আধান ছিল সেই আধানটা চলে গেল কোথায় না, ওই বস্তুটার মধ্যে চলে গেল। এবার কাঁচদণ্ডে যদি পজিটিভ আধান থাকে তাহলে বস্তুর মধ্যে পজিটিভ আধান যাবে, যদি নেগেটিভ থাকে তাহলে বস্তুটা নেগেটিভ হবে। এর ফলে দেখা যাবে যদি ধরো মনে করো কাঁচদণ্ড পজিটিভ আছে, তাহলে এই বস্তুটাও পজিটিভ আধানে আহিত হবে এবং এরা দুজন পরস্পর বিকর্ষণ করবে, ফলে এই বস্তুটি আবার দূরে চলে যাবে। অর্থাৎ তার মানে ঝুলন্ত বস্তুটি প্রথম থেকে যেটা ছিল সেটা হচ্ছে অনাহিত এবং অন্তরিত। অনাহিত এবং অন্তরিত। অন্তরিত মানে হচ্ছে যদি এটা যদি পরিবাহী হতো, অন্তরিত না হয়ে পরিবাহী হলে তো এই যে চার্জ ধরো কাঁচদণ্ড থেকে প্লাস চার্জ আসতো সেটা তো পরিবাহিত হয়ে চলে যেত, এর মধ্যে তো জমে থাকতো না। তাই এটা অন্তরিত হওয়াটাও কিন্তু খুব যুক্তিযুক্ত, অর্থাৎ এটা অনাহিত এবং অন্তরিত হবে। ঠিক আছে, আমরা আরও কিছু কোশ্চেন একটু আলোচনা করব। যেমন 4 নম্বরের কোশ্চেন দেখো, 1 স্ট্যাট কুলম্বের সমতুল্য আধান। এটা মনে রাখবে, 1 স্ট্যাট কুলম্ব মানে হচ্ছে 1 স্ট্যাট কুলম্ব আর 1 ইএসইউ একই জিনিস। 1 স্ট্যাট কুলম্ব এবং 1 ইএসইউ সেম জিনিস। তবে আর একটা জিনিস তোমাদের বলে রাখি এখানে, সেটি হচ্ছে এই যে মানটা দেখছো এইরকম একটা মান আছে, অর্থাৎ 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। 1 কুলম্ব মানে হচ্ছে 3 × 10⁹ ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। 5 নম্বরের কোশ্চেনটা দেখো, স্থির তড়িৎ সারণীর প্রথম এবং শেষ পদার্থ দুটির নাম হলো, প্রথম রয়েছে পশম আর শেষ রয়েছে সেলুলয়েড। তার মানে বুঝতেই পারছো তোমরা, সঠিক উত্তর হবে এইটা, সি এরটা। নিচের 4টি পদার্থকে পরস্পরের সঙ্গে ঘষলে কোনটিতে সর্বদা ঋণাত্মক আধান উৎপন্ন হবে? তাহলে কি কি আছে এখানে, রেশম, কাঁচ, পশম, কাগজ। তাহলে সবসময় ঋণাত্মক হবে, মানে সব শেষে যেটা আছে, সব শেষে আছে দেখো, এটা নয়, সব শেষে আছে যে রেশম 9 নম্বরে আছে। এটা কিন্তু যেহেতু এই কটার মধ্যে এমনি টোটাল শেষে সেলুলয়েড আছে, কিন্তু এই 4 জনের মধ্যে সব থেকে শেষে রয়েছে রেশম, তাই রেশম কিন্তু ঋণাত্মক তড়িৎ আধানে আহিত হবে। তোমরা আরেকবার দেখে নিতে পারো এটা, যেটা সবার শেষে কি রয়েছে, এই শ্রেণীটা দেখো, এই দেখো সবার, এটা পশম, ফ্লানেল, কাঁচ, কাঠ, ধাতবত, গালা, কাগজ, রাবার, রেশম। এই যে কটা ছিল, পশম ছিল, কাঁচ ছিল, কাগজ ছিল আর কাঠ ছিল সম্ভবত, দেখো রেশমটাই সবার পরে আছে। কোন পদ্ধতিতে একটি বস্তুকে ঋণাত্মক আধানে আহিত করা যেতে পারে? কি হবে এখানে, বস্তুতে অতিরিক্ত ইলেকট্রন সরবরাহের মাধ্যমে, বস্তু থেকে কিছু ইলেকট্রন অপসারণের মাধ্যমে, বস্তুতে কিছু প্রোটন সরবরাহের মাধ্যমে, কোনোটি নয়। কোন পদ্ধতিতে বস্তুকে ঋণাত্মক আধানে আহিত করা যেতে পারে? অবশ্যই সেটা হচ্ছে এইটা, বস্তুতে অতিরিক্ত ইলেকট্রন সরবরাহের মাধ্যমে। এবার আমরা আরও কিছু কোশ্চেন আলোচনা করব।
তড়িৎ আধানের SI এককটি হলো, সঠিক উত্তর হবে কুলম্ব। একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে? একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান একটা ইলেকট্রনের আধানের সমান, অর্থাৎ 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ধরো কোনো পার্থিব বস্তুতে তড়িৎ আধানের পরিমাণ 1.6 E। এটা লঙ্ঘন করে আধানের সংরক্ষণ নীতি, আধান অপরিবর্তিত হওয়ার নীতি, পরিপাতের নীতি, আধানের কোয়ান্টামের নীতি। অবশ্যই কোনটি হবে? 4 অর্থাৎ D-এরটা। আধানের কোয়ান্টামের নীতি এটা লঙ্ঘন করে, কারণ আধানের কোয়ান্টামের নীতি অনুসারে Q সমান NE এবং N এর মানটা সবসময় পজিটিভ হবে। তারপরে আসছি 4 কোশ্চেন। একটি স্থির আধানের তড়িৎ, একটি স্থির আধান তৈরি করে একটি স্থির আধান। আচ্ছা, একটা আধান যদি স্থির থাকে, মনে করো এটি একটি আধান, এটা যদি স্থির থাকে, এটা ভালো করে শুনে নাও, তাহলে চারপাশে তৈরি হবে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র। কিন্তু যদি এটা গতিশীল হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দুটোই হবে। আর যদি ত্বরণ সহ গতিশীল হয়, যদি এটি ত্বরণ সহ গতিশীল হয়, তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি হয়। তাহলে এখানে যেটা আছে, যেহেতু স্থির আছে, তাই শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। যদি সমবেগে গতিশীল হয়, তাহলে C-এরটা হতো, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দুটোই হতো। আর যদি ত্বরণ সহ গতিশীল হয়, তাহলে D এর অপশানটা সঠিক। কারণ আমরা দেখো একটা কোশ্চেনের মধ্যে থেকে আমরা 3টে কোশ্চেন কিন্তু পেয়ে গেলাম। ওকে, আমরা আরও কিছু কোশ্চেন একটু দেখে নেব। আচ্ছা, 1 মোল ইলেকট্রনের ভর কত? এটা কি করে করবে? 1 মোল ইলেকট্রনের ভর হবে, এটা নিয়মটা দেখে নাও। 1 মোল ইলেকট্রন মানে টোটাল ভর, এটা হবে, একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। ঠিক আছে? আর 1 মোল মানে হচ্ছে 6.022 × 10⁻23। এটা যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে এটা কেজিতে বেরোবে। তারপর এটাকে মিলিগ্রামে যদি কনভার্ট করা যায়, তাহলে সঠিক উত্তর হবে C-এরটা। তোমরা ক্যালকুলেশন করে দেখবে কোনটা করে, সঠিক উত্তর হবে C-এরটা। এরপরে আমরা 6 নম্বরের প্রশ্নটা দেখব। 1 কুলম্ব পার মিটার স্কোয়ার = x ESU/সেমি স্কোয়ার হলে x এর মান কত? এটাও খুব ভালো একটা প্রশ্ন। এক কুলম্ব পার মিটার স্কোয়ার। ওকে, তার মানে 1 কুলম্ব মানে হচ্ছে 3 × 10⁹, এটা হচ্ছে ESU। আর 1 মিটার স্কোয়ার মানে 10⁴ সেমি স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? এই 10⁴টা উপরে উঠলে 9 থেকে 4 বিয়োগ করলে হবে 5, মানে 3 × 10⁵ এত। CGS একক হচ্ছে ESU পার সেমি স্কোয়ার। তার মানে বুঝতেই পারছো, সঠিক উত্তর হবে এইটা, C-এরটা। একটা বস্তু ধনাত্মক আধানে আহিত, হবে যদি ধনাত্মক আধান, যদি তার থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে বস্তুটি থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়া হলে, অর্থাৎ এইটা হবে সঠিক উত্তর। কোন উক্তিটি ভুল বলো? ধনাত্মক আধানে আহিত বস্তু ঋণাত্মক আধানকে আকর্ষণ করে, এটা ঠিক। ঋণাত্মক আধানে আহিত বস্তু অনাহিত বস্তুকে আকর্ষণ করে, এটাও ঠিক। সমজাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে, এটা ভুল। সমজাতীয় আধান
পরস্পরকে আকর্ষণ করে, এটা ভুল। ঠিক আছে, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। একটা ক্ষুদ্র ধনাত্মক আধান থেকে প্রচুর পরিমাণ ধনাত্মক আধান পাওয়া যাবে সম্ভব, উক্তিটি উক্তিটি ঠিক না ভুল? আচ্ছা, প্রথম 4টে অপশন রয়েছে। ভুল, কারণ এক্ষেত্রে আধানের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয়, এটা হবে না। ঠিক, কারণ একটা প্রোটন একাধিক ইলেকট্রন দ্বারা আকর্ষণ হয়, এটাও নয়। ঠিক, কারণ আবেশ ক্রিয়া, এইটা হবে ঠিক। ঠিক, কারণ আবেশ ক্রিয়া এইরকম ঘটতে পারে, মানে আবেশ, তড়িৎ আবেশ, জানো তোমরা যে একটি বস্তুকে আমরা যদি একটি তড়িৎগ্রস্ত বস্তুর কাছে আনা যায় তাহলে এটা সাময়িকভাবে তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে কিন্তু ক্ষুদ্র একটা আধান প্রচুর পরিমাণে আধান এই আবিষ্ট বস্তুর মধ্যে তৈরি করতে পারে। তার মানে এটা সঠিক উত্তর হবে এইটা। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। আশা করি বুঝতে পেরেছ। এই প্রথম চ্যাপ্টার থেকে আমরা আর একটা ক্লাস করব এবং সেখানে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করব। তোমরা যারা নতুন আছো ক্লাসে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অন করে রেখো, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।